নমস্কার, আমি স্বরূপ কুমার সরকার, মধুরকুল হাই স্কুল ইংরেজি শিক্ষক। তো আমি এখন আছি বর্তমান বাগডাঙ্গা, বাগলপাড়া বলছে তাই, বাগলপাড়া। আবু সাইদ আনসারি আমাদেরই মধুরকুলের প্রাক্তন স্টুডেন্ট আর কি। ওর বাড়িতে বেশ বড় জায়গা জুড়ে বাড়ি, এই মানে বাগানেই শ্যুট হচ্ছে ভিডিওটা আর কি। সামনে পুকুর আছে আর কি। আমি প্রথম আসলাম ওর বাড়িতে আর কি। তো বেশ ভালো লাগছে আর কি, মানে অন্যরকম একটা প্রাকৃতিক পরিবেশ। আর এটা অনেক পুরাতন বাড়ি, তাই না? অনেক পুরাতন বাড়ি আর কি। গ্রামের দিকে, গ্রামের প্রথম বাড়ি, মানে এই গ্রামের প্রথম বাড়ি। তো আবু সাইদ বর্তমানে পলি ও এমবিবিএস, মানে আমি অনেক এমবিবিএস পড়ছে এরকম ভিডিও করেছি আমাদের মধুরকুলের প্রাক্তন স্টুডেন্ট, বা যারা নিট দিয়েছে এই বছর, যারা তাদের ইন্টারভিউ করা হয়েছে। কিন্তু আবু সাইদ একমাত্র আমাদের মধুরকুলের স্টুডেন্টের মধ্যে আছে যে কিন্তু বর্তমানে এমডি করছে, ঠিক তো? ও বর্তমানে এসএসকেএম হসপিটাল, যেটার নাম পিজি হসপিটাল বা পোস্ট গ্রাজুয়েট হসপিটাল বলা হয়, আফটার এমবিবিএস যেটা চান্স পেতে হয় এন্ট্রান্স দিয়ে, সেই এসএসকেএম ও বর্তমানে এমডি করছে। তো তোমার কোন ইসে তুমি এমডি করছো আর কি? আমি রেসপিরেটরি মেডিসিনে এমডি করছি। রেসপিরেটরি বলতে তুমি একটু যদি বুঝিয়ে বলো কোন কিসে করছো আর কি। রেসপিরেটরি মেডিসিন হচ্ছে শ্বাসজনিত, যেটা আমাদের লাংস আছে, লাংসের যে সমস্ত প্রবলেমগুলো আছে, চেস্টে যে সমস্ত প্রবলেমগুলো হচ্ছে, সেটা হতে পারে লাংস বা লাংসের আউটসাইডে, এক্সক্লুডিং দ্য হার্ট, ঠিক আছে? সেটা নিয়ে হার্টও ইনক্লুড থাকে আর কি। হার্টটা টাচে থাকে, বাট হার্টটা টোটালি আমরা নয়, টোটাল নয় আর কি। আমরা যদি আবার পরবর্তীকালে ডিএম করি তাহলে আমরা যেতে পারি। রেসপিরেটরি মেডিসিন থেকে আমরা ডিএম কার্ডিওলজিতে করা যায় আর কি। তো আমরা পরে আসবো, আমরা একটু ব্যাকে ফিরে যাই আর কি। আমরা একটু ব্যাকে ফিরে যাই। তো আবু তুমি বলো যে মধুরকুলের 5 থেকে 9, তো আমার 5 থেকে 8 9 তুমি আলামিনে গেলে। তো আমারও আমি আমার ছেলের সঙ্গে আসছিলাম, গল্প করছিলাম যে ওর একদম ছোট ছিল, মানে ছোট্ট আবু সাইদকে তখন অনেকেই ভালোবাসতো, ক্লাসের ফার্স্ট বয় ছিল। আর এই ব্যাচটা খুব থাকে না, এখন একটা ব্যাচ হয়, সবার খুব প্রিয় ব্যাচ হয়ে থাকে অনেক স্কুলে আর কি। ওরা ছিল, তারপরে চন্দনদের একই ব্যাচ ছিল, খুব ভালো ব্যাচ ছিল আমাদের স্কুলে, ভালো ব্যাচ, ওটা বেশ ভালো ব্যাচ আর কি। তো সেই রকম ব্যাচের ছেলে। তো পরবর্তীকালেও তো তোমার মধুরকুলে একটু যদি বলো, তারপরে আমরা পরপর যাবো আর কি, এক স্টেপ বাই স্টেপ যাবো। হ্যাঁ, প্রথমেই শুকরিয়া আদায় করি আল্লাহর উপরে যে এই পর্যায়ে নিয়ে এসছে। এন্ড দুজনের কথা না বললেই নয়, প্রথমে বিলকুল আমি স্কুলের প্রতি কখনো ইন্টারেস্টেড ছিলাম না। মা আমাকে ঠিক এই বাড়িতে দেখলেন, এই বাড়িতে গাছে বেঁধে স্নান করে স্কুলে পাঠানো, ওই মাথায় যেহেতু বাড়িতে ঢুকলেন, সেই জায়গাতে গিয়ে স্নান করে স্কুলে পাঠানো, এই শুরু হয়েছে। সেই শুরুটা কখনো আল্লাহর রহমতে কখনো থামেনি, চলছে। আর আব্বা সেটাকে আরো ত্বরান্বিত করে একটা উচ্চ স্বপ্ন যে হ্যাঁ ডাক্তার হওয়া যায়, বা আব্বাকে দেখেই আমি ইন্সপিরেশন মানে পেয়েছিলাম অ্যাকচুয়ালি, যে কোনো কারণে উনি অসুস্থ ছিলেন আর কি। সেখান থেকেই যখন আমি 4-এ ছিলাম তখন থেকেই আমার প্ল্যান ছিল যে আমি হার্টের ডাক্তার হব, কারণ আব্বার কোনো কারণে মনে হয়েছিল যে হার্টটা খুব উইক, কিন্তু আমি জানতাম না যে হার্টের ডাক্তার হতে গেলে এতটা পথ পেরিয়ে আসতে হয়। তো তখন আমার টার্গেট ছিল। এই প্রসঙ্গে তোমার দাদু কি করেন? দাদু জমি জায়গা আছে অনেক? হ্যাঁ, দাদু এই কৃষিকাজ করেন। বাবা কৃষিকাজ করেন, তার সঙ্গে কিছুটা বিজনেস করেন আর কি। হ্যাঁ, তারপরে এবার বলো। তো তখন তো জানাই ছিল না, কিন্তু টার্গেট ছিল হ্যাঁ আমি ডাক্তার হব, যে কোনো কারণে হার্টের ডাক্তার হব। হার্টের ডাক্তার হতে গেলে যে এমবিবিএস এমডি করতে হয় কিছু ধারণা ছিল না, কিছু জানা ছিল না, বা কেউ যে জানাবে এরকম কিছু নয়। তখন 5-এ ভর্তি হলাম। তো 5-এ যখন ভর্তি হলাম তখন তো আপনারা সব নতুন টিচার আসলেন, অনেক ভালো ভালো টিচার পেয়েছি ওই মুহূর্তে। আপনারা নতুন এসেছিলেন, 5 জন আমরা নতুন এসেছিলাম, 5 জন আর কি। তার সঙ্গে মধুরকুল ওই সময় যারা ওল্ড টিচার এখন রিটায়ার্ড হয়ে গেছেন, মনমোহন স্যার, সারিকুল স্যার, প্রকাশ স্যার, এরা তো ছিলেনই। আর আরেকটা আমিনুল স্যার তো উনি অবশ্যই ছিলেন, স্কুলটাকে ধরে রেখেছিলেন। আর আরেকটা টিচারের কথা না বললেই নয়, শহীদুল স্যার আছেন। শহীদুল স্যার আমাকে কোলে করে ম্যাথের যেখানে পড়াতে যেতেন উনি কোলে করে নিয়ে চলে যেতেন, এরকম ব্যাপার, মানে চলে আয় তুই পড়তে আর কি। তো উনি ম্যাথে আমাকে ইন্টারেস্ট খুব জাগিয়েছেন, এবং আমি মাধ্যমিকে 100ও পেয়েছিলাম, ঠিক আছে? যেটা 100 পেয়েছিলাম ম্যাথে, সেটা কিন্তু শহীদুল স্যার বেস্টটা তৈরি করেছিলেন আমাকে। প্রথমে শহীদুল স্যার 5 কিন্তু পড়াতেন না, উনি যেখানে ওই প্রাইভেট মানে পার্সোনালি পড়াতেন, কিন্তু স্যার আমাকে ডেকে নিতেন অ্যাকচুয়ালি। তারপরে যখন মধুরকুল স্কুলে গেলাম, তো আপনারা তো অবশ্যই অনেক হেল্প করেছেন, না বললেই নয়, প্রত্যেকটা টিচারই হেল্প করেছেন, ঠিক আছে? কিছু কিছু টিচারের নাম তো আমি অবশ্যই বললাম, যাদের অবশ্যই আমার মনে থাকবে। তারপরে আমি আলামিন মিশনে যাওয়ার স্বপ্ন দেখেছি, এটা আব্বা আমাকে স্বপ্ন দেখেন, ঠিক আছে? আর মধুরকুলে আরো বলি, ওই টাইমে হয়তো আমি খুব কম স্প্যানে ছিলাম, মানে 5 to 8, যখন হয়তো শুরুই হয়নি ঠিকঠাক করে। কিন্তু মধুরকুলে তোমাকে খুব মনে রাখে, মানে আমরা তোমাকে দূর ভাবে না, মানে মধুরকুলে কোনো কথা উঠলে আবু স্যারের কথা ওঠে আর কি। স্যাররা আমাকে প্রচুর ভালোবাসেন, সত্যি আপনারা খুব ভালোবাসেন।
হেড স্যার তোমার কথা উঠলে খুব মানে আমাদের তো নিজেরই মনে হয়, তুমি আলামিনে চলে গেলে মনে হয় যে ওই ব্যাচ যখন পাস করছে আমাকে সবসময় তোমাকে নিজেদেরই ভাবতাম আর কি, তারপর সাথে আমাদের স্টুডেন্ট এরকম এরকম ভাবনা থাকে আর কি। স্যার তো স্যার আমিনুল স্যার হেড স্যার তো অনেক বলেছিলেন যে যাস না তুই, তোকে পার্সোনাল ভাবে পড়াবো, ঠিক আছে, তোকে সবাই আলাদা টিচারকে দিয়ে আমি তোকে পড়াবো বলেছিলেন স্যার। সবাই ভালোবাসতেন, সত্যিই ভালোবাসতেন, এবং গুড কম্পিটিটর ছিল আমাদের ব্যাচটাই। হ্যাঁ খুব ভালো ব্যাচ ছিল, সম্রাট, সুস্মিতা, কাকলি এরা ছিল সবাই, মানে গুড কম্পিটিটর ছিল, সত্যি কম্পিটিটর ছিল। আর ইনিশিয়ালি একজাক নতুন টিচার আপনারা এবং পুরাতন টিচার, যে একটা আলাদা আলাদা পরিবেশ ছিল, আলাদা পরিবেশ ছিল। জানি না এখন সেটা আছে কেমন, এখনো আছে কিন্তু অনেক টিচার চলে গেছে, চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ এটা সমস্যা আর কি, শিক্ষক মহাশয় নেই সেটা সত্যি, মানে এখনো যদি কোনো কারণে অবসর মানে কিছুটা টাইম যদি পাই, যদি ব্যাকে ফিরে যেতে চাই তো ওটাই যেতে ইচ্ছা করে আর কি। সেই মধুকুল হাই স্কুলে এত যে আলামিন মিশনে গিয়েছি, তারপরে এরকম জায়গায় কলেজে এসেছি, কিন্তু মধুকুল হাই স্কুলকে কম স্প্যান হলেও 5 to 8 মনে আছে, বাচ্চাই ছিল, মনে তো আমার তো মনে, আমার তো ছোট ছিল, আবু সাইদ গেল, আমরা খুব ভালোবাসতাম, তোমাকে একটা ছেলেটা ছোট ছিল তো, চোখগুলো খুব ব্রাইট ছিল, মানে দেখে মনে হতো বুদ্ধিত ছেলে এরকম মনে হতো, হারান টারান গল্প করতাম, ছেলেটা কিন্তু খুব ভালো। চন্দন তুমি এরকম ফার্স্ট বয় সেকেন্ড বয় সব ছিল আর কি, এরা এই ব্যাচটা বেশ ভালো ব্যাচ, কিন্তু গল্প হয় না, অফিসে গল্প হয়, তোমাকে পরবর্তীকালে স্যাররা খুব ভালোবাসতো আর কি। সজল স্যার তো মাঝে সাঝে বলতেন তোমাকে নিয়ে আলোচনা হয়, এখনো হয় আর কি, এখন আলোচনা হয়। ইভেন্চুয়ালি আরিফ টারিফ ওরাও তো আমাদের জুনিয়র, ওরা মায়ের সাথে গল্প করে, দাদা তুমি চলে যাওয়ার পরে, তুমি এমবিবিএস পাওয়ার পরে হেড স্যার সবারই সামনে একদিন বলেছিল এরকম, মানে নিশ্চয়ই আলোচনা হয়, শুনি আর কি, এখন আলোচনা হয়। কিন্তু যেতে আমি যাই, মায়ের সাথে যাই, কিন্তু আপনাদের সঙ্গে সবার সঙ্গে দেখা হয়ে ওঠে না। টাইম পেলে মধুকুল হাই স্কুলে আমি যাওয়ার চেষ্টা করি, অনেকবারই গিয়েছি, হয়তো হয়তো স্কুলিং টাইমে বা বিশেষ করে ইভিনিং টাইমে অনেকবার গিয়েছি। তোমাদের স্কুল অফ থাকে, মিস করি ইভেন্চুয়ালি। একদিন তো শহীদুল স্যার পুরো চাবি খুলে ইভিনিং টাইমে সন্ধ্যাবেলায় আমি, চন্দন, শাহিন এরা মিলে পুরো, স্যার চলে গেছিলেন, বাড়ি চলে গেছিলেন, ছুটি হয়ে গেছিল, তবুও গিয়ে গেট খুলে প্রত্যেকটা বিল্ডিং ঘুরে এসেছিলাম, বেশ ভালো। তারপর তুমি 9 আলামিনে গেলে, 9 10 আলামিনে গেলে আছে। তো এবার আমি যেটা বলতে চাই ওখানে 9 10 11 12 ওখানে 9 10 11 12, বাট ব্রাঞ্চটা চেঞ্জ হয়ে গেছিল, 9 10 বেলপুকুর, উত্তর দক্ষিণ দিনাজপুর, আর 11 12 সাঁতরাগাছি। সাঁতরাগাছির ক্যাম্পাসটা নিটের জন্য মনে হয় একটু, সাঁতরাগাছি 11 12 আর নিটের জন্য অবশ্যই ভালো আর কি। তখন আমরা যখন সাঁতরাগাছিতে ঢুকলাম তখন তো 11 12 নতুন ব্যাচ শুরু হয়েছিল, আমরা সেকেন্ড ব্যাচ অ্যাকচুয়ালি, তো 11 12 আর নিটের জন্য তো সাঁতরাগাছি অবশ্যই ভালো। এবার আমি আবু সাইদ কিন্তু এমবিবিএস কমপ্লিট হয়ে গেছে, এমডি করছে, আমি ওর সঙ্গে তবুও প্রাসঙ্গিক আর কি প্রশ্ন, কারণ অনেকদিন থেকে নাইলে আছে ও রানিং ইয়ারে, কিন্তু তখনকার পরীক্ষায় ও বলছিল যে নিট এবং জয়েন্ট একসঙ্গে হতো, তো সেটা যদি বলো, তো 2015 সাল তখন, তাই না? 2015 সাল, তো 15 সালের আগে নিট চালু হয়েছিল, তো আমাদের ব্যাচটাই জয়েন্ট দিয়েছিলাম আমরা, এবং তার সঙ্গে প্যারালালি নিটটাও ছিল আর কি, কিন্তু আমরা জয়েন্টটাই মেইন ছিল আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে। তো তুমি রানিং ইয়ারে পেয়েছিলে, তো তুমি যদি বলো, যদিও এখন নিটের পরিকাঠামো প্রশ্নপত্র একটু পরিবর্তন হয়েছে, তবুও বেসিক জিনিসটা একই আছে, বেসিক তো কখনো চেঞ্জ হয় না। তো সেইটা তুমি যদি বলো যারা খাটছে রানিং ইয়ারে নিট ক্র্যাক করতে, তুমি পরামর্শ দাও কেমন করে রানিং ইয়ার নিট ক্র্যাক করবে? যেটা আমার স্ট্র্যাটেজি ছিল, যেটা বলি আর কি, তো এট ফার্স্ট টার্গেট তো আমার প্রথম থেকে ছিল, 4 থেকে ছিল, ঠিক আছে, হয়তো বুঝতাম না কিভাবে পড়তে হয় না পড়তে হয়, যখন মিশনে গেলাম তখন স্যারদের কাছে জানলাম যেটা এই সাবজেক্টগুলোতে, যেটা ডক্টর হওয়ার জন্য যে সাবজেক্টগুলো দরকার সেইগুলোকে ভালোবাসতে হবে। অন্যান্য সাবজেক্টের যা ভালোবাসতাম তার চেয়ে ওই সাবজেক্টগুলোকে ভালোবাসতে শুরু করি, ঠিক আছে, জানতাম না কি সাবজেক্ট পড়তে হবে, কিন্তু ওই সাবজেক্টগুলোকে ভালোবাসতে শুরু করলাম, ফার্স্ট টু লাস্ট পড়তাম। যখন মাধ্যমিক দিলাম, মাধ্যমিকের পরে 11-এ সাঁতরাগাছিতে ভর্তি হয়েছিলাম, সাঁতরাগাছিতে তো সেকেন্ড ব্যাচ ছিলাম, দেখুন আলাদাই পরিবেশ। আমাদের সেক্রেটারি স্যার ছিলেন, সেক্রেটারি স্যার, হ্যাঁ নুরুল স্যার, নুরুল স্যার পুরো মিশনে যেটা অথরিটি ছিল তার এগেনস্টে গিয়ে মোটামুটি নয়াবাস ব্রাঞ্চটাকে খুলেছেন, আমরা ছিলাম তার সেকেন্ড ব্যাচ। স্যারের টার্গেট ছিল এই ব্রাঞ্চটাকে টপ করব। স্যার করেছিলেন কি, প্রত্যেকটা ব্রাঞ্চ থেকে যারা প্রথম হয় টপে ছিল তাদেরকে নিয়ে, সেই স্টুডেন্টগুলোকে নিয়ে ওখানে মোটামুটি সেটআপ করেছিলেন। আমরা 52 জনের ব্যাচ ছিলাম, সত্যি বলতে গেলে কি 52 জনের মধ্যে মোটামুটি অলমোস্ট মাধ্যমিকে প্রায় 90% অ্যালং ছিল, কম্পিটিশন টু হাই। অ্যান্ড আরও বলতে চাই যে এখানে বন্ধুদের ভূমিকাটা অনেকটা বলতে চাই আমি, ঠিক আছে। হ্যাঁ, আলামিনে যখন 11-এ আমি গেলাম তখন 52 জনের ব্যাচ ছিল, এবং 52 জনই প্রত্যেকটা মিশনের টপার ছিল, ঠিক আছে, ওই 1 থেকে 5 র্যাঙ্ক বা 1 থেকে 10 র্যাঙ্ক, এবং যারা নতুন এক্সামিনেশন দেয় 11-এ ভর্তি হওয়ার জন্য তারাও টপে ছিল, এবং টপগুলোকে নিয়েই ওখানে ব্যাস। যখন ঢুকলাম সত্যি আমাদের নতুন চেঞ্জ হয়ে গেল সিলেবাসটা, কিন্তু যেটা আগের সিলেবাস ছিল এখনকার চেঞ্জ হয়ে গেল।
স্যারদের কাছ থেকে জানলাম যে এবার ক্লাস 12 না জয়েন্ট কোনটা দেব, দ্বিধায় পড়ে গেলাম। কিন্তু একটা স্যার বলতেন, দেখ ম্যাক্সিমাম করলে মিনিমাম অটোমেটিক হয়ে যাবে আমার, ম্যাক্সিমাম টার্গেট রাখতে। এটা খুব ভালো কথা বললে কিন্তু, যে ম্যাক্সিমামটা করলে অটোমেটিক মিনিমাম হয়ে যাবে, অটোমেটিকটা মিনিমামটা হয়ে যাবে। ঠিক আছে। এবং স্যার সত্যি মানে এটা খুব এফেক্টিভ হয়েছে আমাদের ক্ষেত্রে। আমরা এই চেষ্টা পুরো ছেড়ে দিলাম, এই চেষ্টা অটোমেটিক হয়ে যাবে, আমরা ম্যাক্সিমাম জয়েন্টটা পড়লাম। ডিটেইলস পড়লে একদম ডিটেইলস জয়েন্ট ডিটেইলস বলতে গেলে স্যার আমি অ্যাকচুয়ালি অন্যান্য মাধ্যমিকে থাকাকালীন অনেক অনেক বই রেফারেন্স বুকগুলো পড়তাম, কিন্তু 11-12 এর ক্ষেত্রে নোটিস করলাম সব বইগুলো ঘেটে লাভ নেই আমার, মানে আমার ক্ষেত্রে স্যার এটা যেটা পড়বো ফার্স্ট টু লাস্ট পড়বো, এন্ড প্রত্যেকটা অনুশীলন আমি পড়বো। ঠিক আছে, সেটাই করেছিলাম। সেটা কি তো এই উপলব্ধি নিজের মধ্যে হলো না, স্যার তো গাইড করেছিল? না, আমার মনে হয়েছে স্যার আমার এটা নিজের ক্ষেত্রে আমার খুব মনে হয়েছে কোনো কারণে আগে মাধ্যমিক পর্যন্ত পড়তে পড়তে আমার সেটা জ্ঞান হয়েছে যে ফার্স্ট টু লাস্ট পড়বো, কিন্তু স্পেসিফিক কিছু কোশ্চেন হয়তো আমি অন্য জায়গা থেকে পড়তে পারি, এবং আদার্স যে কোনো জায়গা থেকে কিছু ডেটা পাবো সেই ওই বইটার মধ্যে আমি পুট করবো। একটা বই পুরো একটা বই যেটা আমার পুরো নখদর্পণে থাকবে অ্যাকচুয়ালি। হ্যাঁ, তখন প্লাস আরো স্ট্র্যাটেজি জানলাম যে আমাকে জয়েন্টে যদি পেতে হয় আমাকে 11টাকে হাতের নখদর্পণে নিয়ে আসতে হবে, বেসটা আমাকে ক্লিয়ার করতে হবে। সেই বেসটা 11টা বেস ক্লিয়ার করেছিলাম, খুবই ভালো করে ক্লিয়ার করেছিলাম। তারপরে যখন 12 পড়লাম আরেকটা স্ট্র্যাটেজি, সেকেন্ড স্ট্র্যাটেজি 12 যখন পড়তে হয় তখন 12 এর চাপে অনেকটা 11টা ভুলে যায়। স্যার আমরা করেছিলাম 12 এর মাঝখানে সপ্তাহে হয়তো 1 ঘন্টা করে হোক 2 ঘন্টা করে হোক 11টাকে ব্যাক করে দেখতাম, রিভাইজ দিতাম, যেটা বিশাল এফেক্টিভ। মানে আমি তাহলে 11টাও আমার চর্চায় থাকছে, পরবর্তীকালে যখন আমি নিটে ঢুকবো তখন আমার অতটা ফোর্স দিতে হবে না যে আগেরটাকে করার জন্য। তো এই কয়েকটা স্ট্র্যাটেজি যে ম্যাক্সিমামটা করলে মিনিমামটা অটোমেটিক হয়ে যাবে, 11টাকে যখন পড়বো 11টাকে একবার ডিপলি পড়তে হবে। ঠিক আছে, অ্যান্ড যখন 12 পড়বো 12 পড়তে পড়তে 11টাকেও অনেকটা কভার করে নিয়ে যেতে হবে, এবং তার সঙ্গে এক্সামিনেশন যেগুলো আছে আমাদের যেগুলো মক টেস্ট যেগুলো হতো সেগুলো দিতে হতো, সেগুলো স্যার দিয়েছিলাম। মক টেস্টগুলো পুরো এফেক্টিভ হয়। হ্যাঁ, বিশাল এফেক্টিভ, এবং আমাদেরকে দেখে রীতিমতো স্যার জয়েন্টে তারা ভয় পেত, নতুন সিলেবাস আমরা সব সময় পড়ছি। আর আমরা এখানে আমি বলছিলাম প্রথমে ফ্রেন্ডদের ভূমিকাটা বলছিলাম। স্যার আমরা টিচারদের যাওয়ার আগে কিন্তু ফ্রেন্ডে, যেহেতু সবাই একটা আলাদা আলাদা ট্যালেন্টেড ছিল, কেউ হয়তো ফিজিক্সে খুবই ভালো, কেউ হয়তো বায়োলজিতে খুবই ভালো, কেউ কেমিস্ট্রিতে খুবই ভালো। তো টিচারের কাছে যাওয়ার আগে আমরা, ভাই এটা করে দে, ঠিক আছে, দেখতাম ঠিক ঘুমে সকালে উঠে দেখতাম ও সলভ করে দিয়েছে। তো টিচারে যাওয়ার আগে ওর কাছ থেকে মোটামুটি, আর সবচেয়ে ফ্রেন্ডরা যেরকম বোঝাতে পারবে অন্যকে বোঝাতে পারবে না, খুব সিম্পল হয়েছে। তো অবশ্যই টিচাররা ছিলেন, ভূমিকা আমি অস্বীকার করব না, কিন্তু ফ্রেন্ডদের ভূমিকাও এখানে সত্যি খুবই গুরুত্বপূর্ণ। এই কয়েকটা স্ট্র্যাটেজি যদি ফলো করা যায় ইজিলি সেই একটা ভালো র্যাঙ্ক করা যায় রানিং এরে। কিন্তু আমি আবার বলছি আবু সাহেব কিন্তু রানিং এরে নিট ক্র্যাক করেছে রানিং এরে। এবং তুমি তারপরে কোথায় কোথায় এমবিবিএস চান্স কোথায় পেলে? তারপরে আমি স্বাগত দত্ত মেডিকেল কলেজ এমবিবিএস, ওটা বেলঘরিয়া কামারহাটিতে আর কি, মেডিকেল কলেজ আর কি। তো সেখানে ওখানকার 4 বছর, হ্যাঁ ওখানে স্যার 5.5 বছর আমার 4.5 বছর পড়তে হয়, 1 বছর ইন্টার্নশিপ, 5.5 বছর, তারপরে কমপ্লিট। তারপরে ইন্টার্নশিপটা কি হাউস স্টাফ বলছে? না ইন্টার্নশিপের পরে হাউস স্টাফ, ইন্টার্নশিপ ম্যান্ডেটরি বাট হাউস স্টাফ নট। আচ্ছা, ইন্টার্নশিপ সব প্রত্যেককে করতে হবে? প্রত্যেককে করতে হবে। সেটা কত বছরের বললে? সেটা 1 বছরের ইন্টার্নশিপ, 1 বছর। 1 বছর, হ্যাঁ। ওই সাগর দত্তই করলে আর কি? সাগর দত্ততেই করেছি। 6 মাস আইসিইউ তে ছিলাম এন্ড 6 মাস মেডিসিনে ছিলাম আর কি। তারপর তুমি কি করলে? তারপরে টার্গেট ছিল বলতে গেলে, এখানেও বলি এমডিটা হাউস স্টাফ করার পরেই পেয়ে গেছিলাম। তো হাউস স্টাফ কি ওই এন্ট্রান্স দিয়ে ইন্টারভিউ দিয়ে হয় না? মানে ইন্টারভিউ আমাদের মেরিট লিস্ট বের হয় কলেজের ক্ষেত্রে, কলেজকে প্রায়োরিটি দেওয়া হয়, কলেজের মেরিট লিস্ট বের হয়, সেখানে 10 এর মধ্যেই ছিলাম, 10 না 12 ছিলাম মোস্ট প্রবাবলি। তো যেটা পছন্দের মতনই আমি পেয়ে গেছিলাম আর কি। তো প্রথমে আমি সিসিউ চেয়েছিলাম, সিসিউ পেয়ে গেছিলাম, তারপরে মেডিসিন চেয়েছিলাম, মেডিসিন পেয়ে গেছিলাম, অসুবিধা হয়নি। ওটাও মানে সাগর দত্ত হাউস স্টাফ হিসেবে কাজ করেছে। মেরিট লিস্ট বেরোনোর মেরিট লিস্ট অনুসারে ওই হাউস স্টাফ গুলো ঠিক হয়। তো উপরের দিকে ছিলাম ওই 10 না 12 মোস্ট প্রবাবলি, মনে পড়ছে না। তার জন্য যেটা আমি চেয়েছিলাম সেরকমই তুমি পেয়েছিলে আর কি। তো তারপরে আমি সেই হাউস স্টাফ পড়তে এন্ট্রান্স এক্সামিনেশন দিই। আচ্ছা, হাউস স্টাফ ব্যাপারটা যদি অনেক দর্শক হয়তো হাউস স্টাফটা জানে না আর কি, এটা যদি তাদেরকে বুঝিয়ে বল, আমি হয়তো ব্যাপারটা তুমি হাউস স্টাফ বলতে কি বলতে বোঝায়? ইন্টার্নশিপ করার পরে, ঠিক আছে, 1 বছর মোটামুটি সরকারি হসপিটালেই কোনো একটা জুনিয়র রেসিডেন্ট, নন একাডেমিক জুনিয়র রেসিডেন্ট, মানে ওটা কোনো ডিগ্রি নয়, বাট
তুমি জুনিয়র রেসিডেন্ট হিসেবে তুমি কাজ করছো, থাকবে ওখানে এবং ডাক্তার হিসেবে কাজ করবে, ওটার ভ্যালু আছে। পরবর্তীকালে কোনো কারণে ইন্টারভিউ দিতে গেলে 1 বছরের হাউস স্টাফের ভ্যালু আছে, এক্সপেরিয়েন্সটা কাজে লাগে, এক্সপেরিয়েন্সটা কাজে, জাস্ট এক্সপেরিয়েন্স একটা মানে স্পেসিফিক্যালি ইন্টার্নশিপে তো রোটেটরি, মানে প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমাকে ঘুরে ঘুরে কাজ শিখতে হয়, বাট হাউস স্টাফে স্পেসিফিক কোন ডিপার্টমেন্টে কাজ করতে হচ্ছে, যেটা ডেপথ নলেজটা খুব একটা গভীর হয়ে যায় সেই সাবজেক্টে, এই এক্সপেরিয়েন্সটা সার্টিফিকেট তো কাজে লাগবে। হ্যাঁ, অবভিয়াসলি যখন কোনো কারণে হেলথের কোনো জবের ক্ষেত্রেই যদি হয় জিডিএমও বা কিছু, সেক্ষেত্রে হাউস স্টাফ 1 বছর হাউস স্টাফের সার্টিফিকেটটা খুব কাজে দেবে আর কি। তোমার সেটা করেছো তুমি? এটা 1 বছর করেছি আর কি। হ্যাঁ, তারপরে তো এমডি এক্সামিনেশন দিয়েছিলাম। তারপরে হাউস স্টাফ তুমি পড়তে পড়তে এমডি এক্সাম দিলে? হ্যাঁ, নিট পিজি দিয়েছিলাম। এটাকে নিট পিজি অনেকে যায়, এটা অল ইন্ডিয়া বেসিস হয়, এটা অনেকে জানে না। এবং নিট ইউজি, এটা নিট ইউজি, এটা ওটা নিট পিজি, যেটা যে পোস্ট গ্রাজুয়েট হয়, এমডি হয় বা এমএস হয়। একটু যদি বলো, আমি জানি তো, দর্শক একটু বলো যে এমডি বলতে কাকে বোঝায়, এমএস বলতে কাকে বোঝায়? হ্যাঁ, এমডি হচ্ছে এমডি বা এমএস। আমরা এমবিবিএস করার পরে যেতে পারি, দুই দিকে যেতে পারি, এমডি বা এমএস। এমডি হচ্ছে মেডিসিন রিলেটেড, এমএস হচ্ছে সার্জারি রিলেটেড, ডক্টর অফ মেডিসিন, ডক্টর অফ সার্জারি, এই দুটো। মানে আমরা এমবিবিএস করার পরে এই দুই দিকে যেতে পারি। এমডি হয় মেডিসিনে যাবে, নালে সার্জারিতে যাবে, স্পেশালিস্ট ডক্টর আর কি। কোনো কেউ করছে সার্জারিতে, ধরেন কেউ যদি গাইনিতে করে, বা কেউ এমনি সার্জারি, জেনারেল সার্জারি, সার্জারির দিকে চলে গেল। এমডিতে করলে মেডিসিন, চেস্ট মেডিসিন, সাইকিয়াট্রি, এগুলো। তো এইটা কিন্তু নিট পিজি কিন্তু বেশ কঠিন পরীক্ষা, কারণ সিট খুব কম। যেরকম এমবিবিএস এ গোটা ইন্ডিয়ায় সিট কিন্তু খুব বেশি এমবিবিএস এ, আর নিট পিজিতে কিন্তু সিট খুবই কম। আমাদের পশ্চিমবঙ্গে তো সিট সেরকম নেই বলতে গেলে চলে। আগে তো শুধু এসএসকেএম পিজি বলা মানে ওখানে শুধু হতো মনে হয়। এসএসকেএম তো শুরুই হয়েছে মানে পিজি দিয়ে আর কি, পিজি দিয়ে। তার জন্য এরকম পোস্ট গ্রাজুয়েশন নাম। জাস্ট এমবিবিএস তো কিছুদিন থেকে শুরু হলো, মোস্ট প্রবাবলি 10-12 বছর থেকে। তো সিটটা খুবই কম, তো সেই সিটে কিন্তু তো খুবই কম, এন্ড কম্পিটিশনটা খুবই বেশি। এন্ড যেহেতু এখন হয়তো কিছু সংখ্যক পেলো, ওরা আবার জমে গেল, পরের বছর আবার দেবে, এরকম ভাবে কম্পিটিটিভটা অনেকটা বেশি হয়ে যায়, বাট সিট সংখ্যা কম। আপনারা দেখবেন যারা রানিং ডক্টর করছে, কোনো হয়তো বিএমএস বা কোনো ব্লকে চাকরি করছে, মেডিকেল অফিসার আর কি, যেটা বলছি বিএমএ বলছে আর কি, তারাও কিন্তু এমডি পরীক্ষা দেয়। সবাই 2-3 বার ট্রাই করে, তারা অনেক সময় হয় না, যেহেতু এখন নিট পিজি হয়ে গেছে। তো অবশ্যই এটাই মানে ওর এত পড়াশোনা ছিল সে সময়, বেসিক ভালো ছিল, কিন্তু পর পেয়ে গেছে আর কি, তাই না? এখানে পাওয়ার ক্ষেত্রে কয়েকটা স্ট্র্যাটেজি বলে রাখি, যেটা আমি আমার মনে হয়েছে আর কি, যে আমি সত্যি বলতে গেলে কি, যখন ফার্স্ট ইয়ারে ছিলাম তখন তো অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি ইনিশিয়ালি ঢুকেছি, বড় বই, ছোট বই থেকে বড় বই, নতুন টার্মিনোলজি। সো ওইগুলোতে শিখতে গেলে অনেকটা অন্যান্য কিছু পাওয়া যায় না, আবার নিট পিজির জন্য খাটবো এরকম টাইমই হয়ে ওঠেনি। সেকেন্ড ইয়ারে তখন আমরা যখন ছিলাম, তখন ওরকম ভাবে কেউ আমাদেরকে বলেনি, ভাই নিট পিজিটা খুব দরকার, ওরকম ভাবে কেউ বলেনি। যখন আমরা থার্ড ইয়ারে উঠলাম, তখন বলতে শুরু করলাম যে হ্যাঁ, শোনা গেল যে হ্যাঁ নিট পিজিটা দরকার, কোচিং নিতে হবে। তখন অফলাইনে ছিল, ঠিক আছে, অনলাইনে ছিল না। কিন্তু সত্যি বলতে গেলে কি, অনেক কিছু কারণে, অনেক কিছু ফ্যাক্টর ছিল হয়তো, আমি গুরুত্ব দিইনি এবং পড়াশোনা সেরকম ভাবে করিনি। জাস্ট আমি ওই কয়েকটা সাবজেক্টের মধ্যে সীমাবদ্ধ ছিলাম। যখন ফাইনাল ইয়ারে উঠে গেলাম, ফাইনাল ইয়ারে তো সাবজেক্টটা অনেকটা বড়, সার্জারি, মেডিসিন, গাইনি এগুলো আছে। তো আবার সেই একই ব্যাপার, টাইম পাই না। এই প্রসঙ্গে বলি, এমবিবিএস অনেকে বলে যে এমবিবিএস পেয়ে গেলাম মানে আমি ডাক্তার হয়ে গেলে, ব্যাপারটা নয়, প্রচুর পড়তে হয় কিন্তু, এটা অনেকে ভালো ধারণা, প্রচুর পড়তে হয় কিন্তু, প্রচুর স্টাডি করতে হয়। একটা কথা আছে, এমবিবিএস মানে ডক্টর লাইনে ঢুকে গেলাম মানে হয়ে গেলাম আর ঢুকে কষ্ট, বেরিয়ে কষ্ট, তিনটে মনে রাখতে হবে, ঠিক আছে? কারণ প্রচুর স্টাডি করতে হয়, অন্যান্য জায়গার কাছে তো অনেক স্টাডি করতে হয়। বাট যারা অ্যাকচুয়ালি অনেক ক্ষেত্রে হয়তো অনেকে নোটিস করে যে আমি এমবিবিএস এ ঢুকে গেলাম মানে আমি ডক্টর হয়ে গেছি, অ্যাকচুয়াল কিন্তু সেটা নয়, বিলকুল নয়। আমরা পড়তে ঢুকেছি, তারপরে আস্তে আস্তে আমরা শিখতে, প্র্যাকটিক্যাল শেখায় গো। বাট এরকম নয় যে ঢুকে গেলাম মানে আমি ডক্টর হয়ে গেছি। ওয়ান্স আপন আ টাইম হয়তো হয়ে যাব ইনশাআল্লাহ, বাট কিন্তু সেটা নয় যে আমি ডক্টর হয়ে গেছি, সেটা তো আমার এক্সপেরিয়েন্সড হয়ে গেছে। আস্তে আস্তে আমরা শিখছি, ধাপে ধাপে শিখছি একটা। যেটা বলছিলাম স্যার, যেটা নিট পিজির ক্ষেত্রেও যখন ফাইনাল ইয়ারে উঠেছিলাম, সেটাও সত্যি বলতে গেলে কি পড়িনি সেরকম ভাবে। যখন ইন্টার্নশিপে উঠলাম, তখন আমার টনক নড়লো, 19টা সাবজেক্ট। নিট পিজির ক্ষেত্রে তো সাবজেক্ট অনেক, যেমন নিট পিজির ক্ষেত্রে 3টে সাবজেক্ট হয়ে গেল। 19টা সাবজেক্ট মানে সব এমবিবিএস এর যা ছিল সব ওখানে। 19টা সাবজেক্টে কিভাবে গোছাবো, এরকম খুব হিমশিম খেলাম। তো ইন্টার্নশিপে জাস্ট ক্লিনিক্যালি যেগুলো আমি কেস দেখতাম সেগুলো পড়াশোনা করেছিলাম। সত্যি বলতে গেলে কি অনেকটাই ল্যাক হয়ে গেছিল। যখন হাউস স্টাফে উঠলাম, তখন ভাবলাম না, আমাকে নিট পিজি পেতেই হবে। আরেকটা বলে রাখি, এমবিবিএস করার পর আমি কিন্তু 2 লাইনে যেতে পারি। একটা জিডিএমও, আমি ইন্টারভিউ দিয়ে আমি ওখানে সার্ভিসে ঢুকে যেতে পারি।
আমি আবার নিট পিজির জন্য গভর্নমেন্ট তুমি এমও হয়ে গেল, গভর্নমেন্ট এমও মানে জিডিও মানে গভর্নমেন্ট মেডিকেল অফিসার, জেনারেল ডিউটি মেডিকেল হ্যাঁ অফিসার, জেনারেল মেডিকেল অফিসার, হ্যাঁ ওটা হয়ে যেতে পারি, বা এই নিটের জন্য আমরা খাটতে পারি, এমডি করতে পারি। তো আমার মনে হলো যে জিডিএম হচ্ছে আমার এমডিটা খুব দরকার মনে হলো। তো হাউস সিস্টেমে যখন উঠলাম তখন দেখলাম অনেক ল্যাক হয়ে গেছে, তখন আমাকে ডু অর ডাই হিসাবে খেলতে হবে। সত্যি ডু অর ডাই হিসাবে খেলেছিলাম, মানে একটা মোমেন্ট তো আমি কখনো কামাই করিনি। আর ডিউটি একটু টাইম পেলেও এমসিকিউ টুকটাক করে, হ্যাঁ এমসিকিউ ডিউটি করেছো, পড়েছো। ইভেনচুয়ালি আমার রুমটাই ছিল, বা না যেটা ভুলে যাচ্ছে আমি তো আর দেওয়ালে লিখে দিই, ঠিক আছে, হয়তো বাথরুমে যাচ্ছি বাথরুমের রাস্তায় পুরো যেগুলো ভুলে যায় অ্যাকচুয়ালি সেগুলো লিখে রাখতাম আর কি, ওই স্টিকি ওয়ালপেপার, হ্যাঁ স্টিকি ওয়ালপেপারে লিখে রাখতাম, ভুলে গেলাম দেখে নিতাম, এরকম ভাবে মানে আমাকে মনে হয়েছিল ডু অর ডাই, করতে হবে না মরতে হবে। তো সেভাবেই করেছিলাম। এটা কিন্তু একটা দারুণ স্টাইল, যারা মানে খাটি ইউপিএসসির জন্য যারা চাকরির মধ্যে খাটে তাদের কিন্তু এরকম মানুষের দরকার, ডু অর ডাই। অনেকে বলে অপশন থাকে, অপশন থাকলে হবে না, অপশন না, নো অপশন। জীবনে আমি 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 দেখেছি যে অনেক হয় যে এটা হলে হ্যাঁ সেকেন্ড তোমার ব্যাকআপ থাকা দরকার, কিন্তু যদি কেউ ডু অর ডাই লড়ে, যদি কেউ অপশন না রেখে লড়ে, তাহলে কিন্তু বারান্দা বিজনেস বলা হয়, তাহলে আর তাকে খাটতেই হবে, কিছু উপায় থাকে না। লাইফে অপশন রাখলেই একটা জিনিস আমি নোটিস করেছি, সেটা তার মন বসবে না, না আমার সেকেন্ড অপশন তো আছে, ঠিক আছে, তো কোনোটাই ঠিক মতো করে হবে না। কিন্তু আমার যদি অনলি অন অপশন থাকে তাহলে সেটাতে খাটার যেটা একটা টেন্ডেন্সি খুব বেড়ে যায়, 100% তখন ফোকাস দেয়। সত্যি বলতে গেলে কি সত্যি কেটেছিলাম, ডু অর ডাই হিসেবে কেটেছিলাম, এন্ড আই হোপফুলি সেটা পেয়ে গেছিলাম, যদিও আশানুরূপ র্যাঙ্কটা হয়নি, মোটামুটি 10-11,000 মতো হয়েছিল। আমি অল ইন্ডিয়া র্যাঙ্কে 5,000 মতো হয়ে যাওয়ার চান্স ছিল এক্সাম হলে। যাই হোক আমার একটা কিছু হয়েছিল, 30 মিনিটস লস হয়ে গেছিল, সেটা বলছি না। এইটাই মানে নিট পিজিটা অনেকটাই টাফ, নিট ইউজির চেয়ে অনেকটাই টাফ, এই কারণে সিটটা কম বলে, সিটটা কম বলে টাফ আর কি। তো তারপর তুমি আবার পিজি আমি বলি পিজি এখন পশ্চিমবঙ্গের সব থেকে প্রেস্টিজিয়াস হসপিটাল, মানে বড় বড় লোকেরা মানে দাবি দেখবে, আপনি তো সবাই জানে পিজির নাম সবাই জানে, যারা বড় বড় মন্ত্রী তারা কিন্তু ওখানেই ভর্তি হয়, এবং টপ ভর্তি হওয়া বলে না, চিকিৎসা পরিষেবা কিন্তু দারুণ, অসাধারণ আর পশ্চিমবঙ্গের সরকারি হসপিটাল টপ। আমি নিজে শুনেছি, আমি ওর সঙ্গে আমি রেফারেন্স বলবো আর কি, মানে আমি আবু সাইদ, আমি অনেকে বলে না, আমি একটু অবশ্যই বলে নিই আমি ওর সম্পর্কে, যে অনেকে বলে যে ডাক্তার হয়ে গেলে মানুষ তার শিকড় ভুলে যায়, বা অনেকে যেটা এখন হয়তো অনেকে ইন্টারভিউ নিচ্ছে, অনেকে বলছে যে আমি বড় হয়ে ডাক্তার হয়ে যায়, মানুষের সেবা করতে চাই, এটা তখনকার বলা। সে এমবিবিএস পড়তে ঢুকেছে, তারপরে এমবিবিএস পড়ছে থেকেও বলছে আমি মানুষের সেবা করতে চাই। আর আমি ওকে দেখেছি যে সত্যি কিন্তু এই এলাকার, আমি নিজেও অনেকে, আমি তো স্যার হিসেবে ঠিক আছে আমাকে একটু হেল্প করেছে, একটু অনেকটা হেল্প করেছে, আমার ওয়াইফকে যখন নিয়ে গেছিলাম অনেকটা হেল্প করেছে, কিন্তু আমি দূর থেকে দেখেছি যে কোনো নর্মাল পেশেন্ট যাকে আবু সাইদ চেনে না আর কি, আননোন পেশেন্ট, ওর কাছে সাহায্য হয়েছে, ও কিন্তু একদম খুব ভালোভাবে, আমি দূর থেকে দেখেছি ভালোভাবে ব্যবহার করে তাকে দেখিয়ে দেওয়া। এসএসকে একটা গোলক ধাঁধা, কেউ চিনতে পারে না কোথায় কোন ডিপার্টমেন্ট, কোথায় কি অনেকে বুঝতে পারে না, আমি দেখেছি ওকে ঠিক মতো গাইড করতে, যেখানে হয়তো অন্য ডাক্তার হয়তো গুরুত্বই দেয় না আর কি। তো আমি এটাও খুব ভালো, আমার সত্যি খুব গর্ব হচ্ছিল, ভালো লাগছিল আর কি। তো এটা কিন্তু মানে প্রমাণ হয়ে গেছে যে ও অ্যাকচুয়ালি ভালো ডাক্তার হতে যাবে আর কি। তো সেই জায়গায় দাঁড়িয়ে মানে কি বলবো, এই ব্যাপারগুলো কি আমাদের আমি যখন ভাবি পেছন দিকে তাকাই, তখন ভাবো যে না ওর কিছুটা হয়তো বাড়ির পরিবেশ বা আমাদের হয়তো স্কুলের কিছুটা পরিবেশ, আলমেনের কিছুটা পরিবেশ ওকে এই মনুষ্যত্ব দিয়েছে যে ও মানুষের সেবা করছে আর কি, কিছুটা হয়তো তোমাকে হেল্প করেছে আর কি। অবভিয়াসলি বেসিক রুটটাকে তো কখনো ভোলা যায় না আর কি। আমি যেখানেই যাই বেসিক রুট কখনোই চেঞ্জ হবে না অ্যাকচুয়ালি, সেটা কেউ ডিনাই করতেই পারে, বাট বেসিক রুট বিশাল এফেক্ট, কারণ গ্রামের মানুষের প্রত্যাশা থাকে, হ্যাঁ অবভিয়াসলি, যে হয়তো এই এলাকায় আমি জানি না, এই ডক্টর আমানুল হক আছে এখানকার বিখ্যাত এখন সার্জন আর কি, আর আবু সাইদ আছে, আমি কিন্তু ওর বাড়ি প্রথম আসলাম আর কি, অনেক দূর বাগডাঙ্গার মোড় থেকেও কিন্তু ওর বাড়ি চেনে, ওকে তো মানে এলাকায় ওর একটা পরিচিতি আছে আর কি। তো সেটা কিন্তু হয়তো ওর ভালো ব্যবহার বা ওর পরবর্তীকালে যখন এখানে যদি এদিকে আসে কাজ করে, তখন হয়তো আরো বেশি মানুষ উপকার পাবে, এটা বলে আমার মনে হয় আর কি। তো তারপর তুমি আর এসএসকে হচ্ছে তো বললাম যে পশ্চিমবঙ্গের মধ্যে একদম সরকারি হসপিটালের মধ্যে সব থেকে টপ, এবং আমি দেখেছি অনেক প্রাইভেট হসপিটালেও, আমি যখন আমার ওয়াইফকে নিয়ে গেছি ওরা রেকমেন্ড করেছে যে যদি পিজিতে হয় খুব ভালো হবে, ওরা বলেছে যে আপনি পিজিতে যান, যেহেতু আমার ওয়াইফ যেহেতু নার্সিং স্টাফ ছিল বলেছে আপনি পিজিতে গেলে ভালো হয়, মানে ওরাই রেকমেন্ড করেছে যে আপনি তাহলে পিজি কতটা ভালো আর কি। প্রত্যেকটা হ্যাঁ মানে ইভালুয়েশনটা, পেশেন্ট ইভালুয়েশন খুব ভালো হয় অ্যাকচুয়ালি ওখানে, ইনভেস্টিগেশন থেকে শুরু করে, এবং ডক্টর খুব ডেডিকেটেড, এবং সত্যি ইভালুয়েশনটা খুবই ভালো হয়, মানে আমি তো দেখছি ওখানে আছি, ইভালুয়েশন খুবই ভালো হয় অ্যান্ড আউটকামও অনেক ভালো। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কি হয় মানে পেরিফেরি থেকে লটস বান্স অফ পেশেন্ট প্রচুর পেরিফেরি থেকে আসে প্রচুর, হয়তো পেরিফেরি থেকে গ্রামীণ এলাকা থেকে এলাকা থেকে আসছে, সেই নর্থ বেঙ্গল থেকে, মালদা মুর্শিদাবাদ থেকে, বেশিরভাগ ক্ষেত্রে প্রায় 60 to 70% পেশেন্ট কিন্তু মালদা মুর্শিদাবাদ থেকে। তো আউটডোর পেশেন্টে তোমাদের কত রোগী দেখতে হয় মোটামুটি?
আউটডোর পেশেন্ট তো আমরা ডেইলি মোটামুটি আমরা বসি। আমাদেরকে টোটাল ওভারঅল ওপিডি পেশেন্ট হয়তো 300-400 ডেইলি হয় এভারেজ, তাই না? আবার আমরা ওটা ভাগ করে দেখি, সবাই মিলে দেখি। তো ইভ্যালুয়েশন আমরা হিস্ট্রি থেকে শুরু করে ইভ্যালুয়েশন খুবই বেশি হয়, কিন্তু অনেক সময় কি হয়, ডিলে হয়ে যায়। এইদিক ওদিক পেশেন্ট গুলো এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে, ঠিক মতো করে ইভ্যালুয়েশন হচ্ছে না। তো অনেকটা ডিলে হয়ে যায়, মানে ডিজিজটা অনেকটা প্রোগ্রেসড হয়ে যায়। যখন পিজিতে পৌঁছায় তখন অটোমেটিক্যালি অনেকটাই প্রোগ্রেসড হয়ে গেছে ডিজিজ, এরকম এন্ড স্টেজ নিয়ে আসে। তো এটা যদি ইনিশিয়ালি যদি প্রথমে পেশেন্ট গুলোকে বলবো আর কি, যারা খুব প্রবলেম হচ্ছে তারা প্রথমে এদিক ওদিক না ছুটে যেতে পারেন, ওখানে যেতে পারেন, অসুবিধা নেই। মানে ইভালুয়েশন পুরো ভালো হয় এবং ধৈর্য সহকারে এবং দেখাতে এখন হবে। অনলাইন টিকিটের ব্যবস্থা হয়ে গেছে, হ্যাঁ, কিন্তু এখন অনলাইন অনেক টিকিটের সুবিধা হয়ে গেছে। ব্যবস্থা আগের হয়ে মতো গেছে। অত হ্যাপাটা নেই, এখন কিন্তু হ্যাঁ। অনলাইন টিকিট আপনি কেটে কিন্তু যেকোনো দেখাতে। গভর্নমেন্ট মেডিকেল হ্যাঁ, কলেজে গিয়ে দেখানোটা বেটার, ঠিক আছে? সেখানে ইভালুয়েশনটা খুব ভালো এটা হয়। ওটা একটা ভালো কথা বললো, কিন্তু ইভলিউশন একটা ফ্যাক্টর, কিন্তু প্রাইভেট আমি খারাপ বলছি না, কিন্তু ইভলিউশন একটা বড় ফ্যাক্টর, কিন্তু হ্যাঁ, সেখানে অনেক অবভিয়াসলি। সময় ভুল চিকিৎসা হয় না তা না, এসব অস্বীকার করতে কেউ পারবেন না। সেই জায়গায় আমারও মনে হয় যে একটু বেটার জায়গায় গিয়ে হ্যাঁ, টিকিট কেটে দেখানোই ভালো। একটু ওখানে ধৈর্য ধরতে অনেক হবে, অনেক একটুখানি ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরতে অনেক হবে আর কি, লাইনের পর লাইনে। লাইন। হ্যাঁ, কিন্তু এখন অনলাইন টিকিট এসবের কারণে একটু লাইনটা কম। পরিকাঠামো উন্নয়ন হচ্ছে আস্তে আস্তে, আরো উন্নত ভালো হয়তো হচ্ছে। পরিষেবা দেবে আর কি। হ্যাঁ, তো এবার তুমি ধরো এমডি করছো, ও শ্বাস মেনলি শ্বাসটা নিয়ে আর কি, হ্যাঁ, তো হ্যাঁ। তার কিছু যদি এফেক্টিভনেস বলো, বা মানুষ কেমন করে এই জায়গাটা রোগ হতে বা সতর্ক থাকবে কেমন করে, কি কি ডিজিজ এখন হচ্ছে, এখন তো হ্যাঁ, খুব ডিজিজ এখন হচ্ছে আর কি। এখন অ্যাকচুয়ালি বলতে গেলে কি, রেসপিরেটরি মেডিসিন নিয়েছি আমি। এখন আমি রেসপিরেটরি মেডিসিনে ঢোকার পরে দেখছি ইচ অ্যান্ড এভরি থার্ড পারসন কোনো রেসপিরেটরি কোনো রিলেটেড প্রবলেম নিয়ে ভুগছে। হতে হতে পারে কোনো এয়ারটা খুব পলিউটেড হচ্ছে, বা স্মোকিং বা এসবের দিকের, স্মোকিং এর টেন্ডেন্সি অনেকটা বেড়ে যাচ্ছে ইয়ং এজ গ্রুপে। হয়তো ইনিশিয়ালি কেউ বুঝতে পারছে না যে আমার প্রবলেমটা হচ্ছে, ফুসফুসে কিছু প্রবলেম হচ্ছে ইয়ং এজে যখন থাকছে। বয়সটা যখন আস্তে আস্তে প্রোগ্রেসড হতে শুরু করছে, 40 পেরিয়ে যাচ্ছে, তখন কিন্তু ডিজিজটা খুব প্রকট আকার ধারণ করছে। সত্যি এখন নোটিস করছি ইচ অ্যান্ড এভরি থার্ড পারসন। আগে আমি যখন এমবিবিএস পড়ে এখানে এসেছিলাম আমার গ্রামেই, তখন ভ্যারিয়াস টাইপের সমস্যা নিয়ে আসতো। এখন দেখি যে পেশেন্ট গুলো আসে তার এই থার্ড পেশেন্ট, থার্ড 3 নম্বর পেশেন্টে তোমার থার্ড এই পারসন আমি কিন্তু রেসপিরেটরি প্রবলেম পাই। এটা মহামারী নেবে পরবর্তীকালে আর অ্যাকচুয়ালি কি। হয়তো ক্যান্সার থেকে শুরু করে সিওপিডি, শ্বাসকষ্টজনিত প্রবলেম, অ্যাস্তমা হোক বা কোনো সিওপিডি হোক, ক্রনিক অবস্ট্রাকটিভ লাং ডিজিজ হোক, ঠিক আছে? সে যাই হোক, টেন্ডেন্সি কিন্তু অনেকটা বেড়ে গেছে আগের চেয়ে। তো এই তুমি প্রিকশন যেটাকে বলছে, কি করতে পারে মানুষ? স্মোক তো বন্ধ করতে হবে নাকি? হ্যাঁ, স্মোক তো অবভিয়াসলি বন্ধ করতে হবে ফার্স্ট অফ অল। অ্যান্ড যাতে হাইজিনটাকে খুব ভালো রাখতে হবে। যে এনভায়রনমেন্টটা পলিউটেড হয়ে যাচ্ছে এতটা, সেখান থেকে সতর্ক রাখতে হবে। অ্যান্ড এক্সারসাইজ, ব্রিদিং এক্সারসাইজ প্র্যাকটিস করতে এটা হবে কেমন, এগুলো। কতটা ইম্পর্টেন্ট বিজনেস মানুষ অবভিয়াসলি মানে শ্বাস প্রত্যেকটা নেওয়া, শ্বাস পেশেন্ট, ছাড়া ডেইলি এগুলো শ্বাস নেওয়া স্পেসিফিক প্রোটোকল আছে অবশ্যই, ঠিক আছে? সেইভাবে মেনে যদি করা যায় ব্রিদিং এক্সারসাইজ, এগুলো অনেক এক্সারসাইজ, অনেকগুলো ভাগ আছে, তাহলে সত্যি রেসপিরেটরি মানে কম্পোনেন্ট গুলো খুব ভালো থাকবে অ্যাকচুয়ালি। তো সেটাই আর কি, মানে সেটা আমাদেরকে করতে হবে অ্যাকচুয়ালি, না মানুষ হলে কিন্তু এখনো প্রবলেম। সচেতন না, কিন্তু জানে না। বিলকুল সচেতন মানুষ নয়, সচেতন না, এখনো সচেতন বিলকুল না। সচেতন নয়। সচেতন তখনই হবে যখন কেউ নিজের কাছের প্রিয়জনকে কেউ হারাবে, তখনই মানুষ সতর্ক হয়। এক্স্যাক্টলি। তো হয়তো এখনো যারা সতর্ক নন, হয়তো তারা কাউকে হয়তো নিজেদের কাউকে হারাননি, কিন্তু আমি দেখছি ভুরি ভুরি পেশেন্টকে দেখছি, মানে ক্যান্সার রেটটা কত হারে বেড়ে গেছে আমি দেখতে পাচ্ছি। লাং ক্যান্সারটা একটা অনেকটাই এখন অনেকটাই বেড়ে গেছে। একটা মেজর, প্রচুর হারে বেড়ে গেছে। তো আগে থেকে বলে রাখি, স্মোকিং বন্ধ করুন, গুড হ্যাবিট প্র্যাকটিস করুন, অ্যান্ড এক্সারসাইজ করুন, ব্রিদিং এক্সারসাইজ করুন, ভালো থাকবেন। আচ্ছা, এইবার তোমার এটা এমডির পর তোমার ডিএম যেটা করে, ডিএমটা কি তুমি যদি বলো একটু, ডিএমটা কি বলছে? ডিএমটা হচ্ছে ডক্টরেট অফ মেডিসিন, মানে এমডি করার পরে আমি হাইয়েস্ট লেভেলের ডক্টরে যেতে পারি। সুপার স্পেশালিটি যেটা বলে, সুপার স্পেশালিটি ডক্টর, সেটা ডিএমএ করতে পারি। আর যারা সার্জারিতে ঢুকেছে এমএস করার পরে তারা এমসিএস করতে পারে। ডক্টর আমানুল এমসিএস করেছেন উনি। তো ওটাতে টপ লেভেল একদম, মেডিসিনের টপ লেভেল একদম, মেডিসিনের টপ লেভেলের ডিএম। আর মেডিসিনের সার্জারি টপ লেভেল এমসিএস। যেরকম এক্সাম্পল হিসেবে বলি, নেফ্রোলজিস্ট ওটা ডিএম একটা, নিউরোলজিস্ট এগুলো ডিএম একটা, এগুলো একটা ডিএম। তারপরে কার্ডিওলজিস্ট, কার্ডিওলজিস্ট ডিএম। ডিএম আর কি। আর সার্জারির ক্ষেত্রে বলি সিটিভিএস আমানুল দা একটা ডিএম। এইগুলো আর কি। তো এইবার এইটা স্পেশালিস্ট হলে সে স্পেসিফিক হতে একদম স্পেশালিস্ট হয়ে গেল, ওই পার্টিকুলার ডিজিজের জন্য পার্টিকুলার ডিজিজে পুরো ফোকাস থাকলো। তো এবার তোমার তাহলে ডিএম করার ইচ্ছা আছে? প্রথম থেকে বললাম, 4 থেকে তো কার্ডিওলজি ইচ্ছা ছিল অবশ্যই। আমি জানতামই না এমবিবিএস এত পেরিয়ে আসতে হয়, এমবিবিএস করতে হয়, এমডি করতে হয়। তো আমার রেসপিরেটরি মেডিসিন থেকে 4টা ডিএম করা যায় এখন পর্যন্ত, টিল নাও। সেটা কার্ডিওলজি, একটা ইনফেকশিয়াস ডিজিজ, একটা পালমোনোলজি, আর একটা ক্রিটিক্যাল কেয়ার। তো
ইচ্ছা আছে ডিএম করা ইচ্ছা আছে। তা তুমি করো, আমি এবার বলি ওর কিন্তু এই প্রসেসটা কমপ্লিট হতে তাও ও কিন্তু ওয়েট করেনি, রানিং এর প্রত্যেকটা রানিং এর পেয়েছে, মানে যেরকম হয়েছে, শুধু হাউস স্টাফটা 1 বছর করেছে, কাজের তোর ওর কাজে দিয়েছে, অভিজ্ঞতা ওর হয়েছে, কাছে সার্টিফিকেটটা কাজে লাগবে, এবং আশা করছি যে একদম ঈশ্বরের কাছে প্রার্থনা করছি ও পেয়ে যায় আর কি। তাহলে কিন্তু সেই প্রসেসটা কিন্তু 10 বছর টাইম না, এমবিবিএস থেকে এই ডিএম 10 বছরের জার্নি। রানিং এ মোটামুটি এদিকে 6 বছর হয়ে গেল, যদি রানিং এ পাওয়া যায় 5.5 বছর হয়ে গেল, 5.5 বছর 3 বছর, মানে এমডি কিন্তু 3 বছর করতে হয়, আর 3 বছর বন্ড সার্ভিস, মানে বাধ্যতামূলকভাবে আমাকে বন্ড করতে হয়। আমি যদি আবার রানিং এ পেয়ে যাই সুপার স্পেশালিটি তাহলে ঠিক আছে, বন্ডটা পরবর্তীকালে করতে হবে আর কি। কিন্তু ধরে নেন ওদিকে 5.5 বছর 3 বছর নিট বলছে, তাহলে 5.5 আর 3 8.5, আর ওইদিকে ডিএম আবার 3 বছর, ঠিক আছে, মানে 11 বছর 12 বছর। এর মধ্যে কিন্তু সার্ভিসটা ইনক্লুড করতে হবে অবশ্যই। 6 বছর যদি আমি এমডি ডিএম মিলে 6 বছর সার্ভিস, 15-16 বছর। তাহলে এইটা হচ্ছে ডাক্তারি পড়া, কিন্তু মানে অনেকে বলে ডাক্তারি পড়ে গেল এমবিবিএস হয়ে গেল, সেটা কিন্তু নয়, ওই বিলকুল নয়। যদি কেউ ওই যেটা বলছে জিওমো যদি করে তবে হলো। এখন টেন্ডেন্সি হয়ে গেছে অনেকটা, জিডিএমওটা আগে কি হতো, সরকার ভালো মতো রিক্রুটমেন্ট করতো, এখন কিন্তু বিলকুল করছে না, অনেকটা ভ্যাকান্সি হয়ে থেকে যাচ্ছে। গভর্নমেন্টের আমি দোষ দিচ্ছি না, অনেক হয়তো ব্যাপার থাকতে পারে, বাট অনেকে ডক্টর আছে এমবিবিএস করার পরে বসে আছে জিডিএমও নিব বলে, বাট তারা কোনো রিক্রুট হচ্ছে না ওখানে, তো ঢুকতেই পারছে না জিডিএমও হিসাবে। তো এখন অনেকেই প্ল্যান থাকে, হ্যাঁ আমি জিডিএমও করে নিলাম, সেখানে একটা সার্ভিস থাকে, সার্ভিস কোটা থাকে, তো সার্ভিস কোটা থেকে আবার এমডি করবে আর কি। এটা অনেকের প্ল্যান থাকে আর কি। হ্যাঁ, কিন্তু আমার ক্ষেত্রে মনে হচ্ছে আবার একটা লেথার্জি হয়ে যাবে। না, তোমার এখানে পরপর চলুক আর কি, এরকম পরপর যেরকম চলছে একটা ফ্লো চলছে, তোমার একটা ফ্লোটা খুব ভালো, ফ্লোটা খুব ভালো আর কি। আমি তো নোটিস করেছি যখন এমবিবিএস পেয়ে গেছিলাম রানিং এ, তখন লটস অফ ফ্রেন্ড কে দেখেছিলাম কতটা ডিপ্রেশনে মানুষ যেতে পারে, পড়াশোনা ল্যাক থেকে যায় আর কি, ডিপ্রেশনে যেতে পারে, যে হ্যাঁ 1 বছর মানে হবে কি হবে না সব সময়, বাট ফোকাস থাকতে হবে, বাট সব সময় যতই ফোকাস থাকি না কেন, আমরা আশা করছি ওর ডিএমটা একদম কমপ্লিট হয়ে যাবে, পর চলুক, এটা চাচ্ছি আর কি। এবং ও একজন এই সমস্ত যখন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু একজন যেটাই পাবে আফটার, যেখানে আছে সেখান থেকে হয়তো স্পেশালিস্ট যখন যাবে, সেটা আবার তোমাকে আবার এটা কোথায় পড়া, সেই পড়াটা কোথায় পড়াবে? এসএসকেএমই হবে না, ওটা কাউন্সেলিং হবে, তবে যেখানে চান্স পাবে, যেখানে ওটা অল ইন্ডিয়া যেখানে অন্য জায়গাতে হতে পারে, এবং তারপরে এসে তুমি ধরো সমস্ত যখন হয়ে গেল কমপ্লিট, তখন তুমি অন্য জায়গাতেও জব পেতে পারো, তো হ্যাঁ জব করতে পারি, গভর্নমেন্ট জব পেতে পারো বা প্রাইভেটও পেতে পারো। হ্যাঁ গভর্নমেন্ট জব, হ্যাঁ আমি এরপরে এমইএস মেডিকেল এডুকেশন সার্ভিসে ঢুকতে পারি, স্পেশাল এমও হিসেবে ঢুকতে পারি, বা আদার্স প্রাইভেট সেক্টরও আমি ঢুকতে পারি, তো লটস অফ অপশন আছে আর কি। তো এখন যে তুমি সার্ভিস, তোমার নামের কি ডক্টর বলা যায়? ডক্টর আবু সাইদ এমবিবিএস কমপ্লিট মানে ডক্টর হয়ে গেল, ইন্টার্নশিপ করার পরে ডক্টর হয়ে যায় আর কি। আর এমডি হলে তখন নামের আগে বিশেষণটা বেশি হয়, মানে তারপর কি অনার্স যদি পাই তখন অনার্স লেখা, গোল্ড মেডেলিস্ট একটা আমার অনার্স ছিল, বলিনি একটা অনার্স ছিল আমার সাবজেক্টে, অ্যানাটমিতে অনার্স ছিল, তো অনার্স কে যদি পাই অনার্স। আচ্ছা, গোল্ড মেডেলিস্ট বলতে যে ফুল কত পার্সেন্ট মার্কস পেতে? গোল্ড মেডেলিস্ট প্রত্যেকটা সাবজেক্টে গোল্ড মেডেলিস্ট বলতে গেলে যদি প্রত্যেকটা ডিপার্টমেন্ট একটা অ্যারেঞ্জ করে, মানে এই ছেলেগুলো একটা বেসিক ক্রাইটেরিয়া আছে, এরা ফুলফিল করছে, এরা ভালো এক্সাম দিয়েছে, তাদের জন্য একটা গোল্ড মেডেল একটা ডিপার্টমেন্ট অ্যারেঞ্জ করে, তখন লেখা থাকে, অনেক লেখা থাকে গোল্ড মেডেলিস্ট। যদি সবাই ওই গোল্ড মেডেল এক্সামটা যদি পাস করে তবেই গোল্ড মেডেল লিখতে পারবে আর কি। ওটা ডিপার্টমেন্টাল ওয়াইজ, কোন ডিপার্টমেন্ট যদি মনে করে হ্যাঁ আমি গোল্ড মেডেল নেব, তো ঠিক আছে ওই ডিপার্টমেন্ট করে, আমাদের যেরকম ডিপার্টমেন্ট করে না রেসপেক্টিভ মেডেল। তো আমি একটা কথা জানবো, আমি আমাদের ডোমকল এলাকাতে বাড়ি, ডোমকল করিমপুর, ডোমকল এসডি হসপিটাল আছে আর কি, প্রচুর পেশেন্টের কিন্তু ভিড়। আমার মনে হয় মানুষ এখনো পর্যন্ত স্বাস্থ্য সম্পর্কিত যদি কেউ যায় আর কি, যদি কেউ না যায় অভিজ্ঞতা নেই, যদি কেউ যেতে হবে একদিন সোম থেকে শুক্র ডোমকল হসপিটালের সামনে যেতে হবে, তাহলে বুঝবে যে হসপিটালে যেরকম ভিড় আর চারপাশে বিভিন্ন সেন্টার যেগুলো আছে তাতে প্রচন্ড ভিড় আর কি। তার একমাত্র কারণ আমার মানুষ স্বাস্থ্য সম্পর্কে অতটা এখন সচেতন না, বিলকুল যেরকম, এবং হসপিটাল মেডিকেল কলেজে প্রচুর ভিড়, আমি তো নিজে গিয়ে দেখেছি প্রচুর ভিড় আর কি। কিছু অ্যাকচুয়ালি কিছু বেসিক নিড আছে মানুষের, যেরকম খাদ্যটা একটা বেসিক নিড, হেলথ একটা নিড, একটা এডুকেশন একটা বেসিক, এগুলো খুব দরকার, কিন্তু মানুষ স্বাস্থ্য সম্পর্কে অনেকটাই অবহেলিত, একদম অবহেলিত মানুষ ইভেনচুয়ালি অন্যান্য অনেক খাতে খরচ করে দিচ্ছে, বাট স্বাস্থ্য ক্ষেত্রে কিচ্ছু বিলকুল কোনো প্ল্যানিং নেই, ঠিক আছে। আমি দেখেছি মানুষ স্বাস্থ্য সম্পর্কে এখনো সচেতন হয়ে ওঠেনি, বেশিরভাগ মানুষ, অনেক মানুষ হয়ে ওঠেনি, বেশিরভাগ মানুষ যখন রোগটা যখন একদম চলে যাচ্ছে তখন খরচ করছে আর কি, তখন হয়তো বহু টাকা খরচ করে ফেলছে, লক্ষ লক্ষ টাকা খরচ করে, তখন কিন্তু আর এরকম লাভ হচ্ছে না আর কি। অনেক দোষারোপ করছে, ওকে ব্লেম করছে, হয়তো নিজে যদি একটু সচেতন হওয়া যেতে পারতো। এটা তো একটা বেসিক নিডস হেলথটা, মানে মানুষ তো কখনো না কখনো না লাইফে একটু অসুস্থ হবেই,
তো বেসিক একটা নিড, এবং হেলথ সম্পর্কে তো অবশ্যই সচেতন থাকাটা প্রত্যেকটা মানুষের দরকার। এবং ইভেনচুয়ালি এক্ষেত্রে স্কুল থেকে আমাদেরকে, যেগুলো স্কুলে আছে, স্কুল থেকে কিন্তু স্টুডেন্টদেরকে সচেতন করাটা খুব আমার মনে হয় স্যার। ফুড হ্যাবিট, হেলদি হ্যাবিট গুলো এগুলো আছে কিন্তু কারিকুলামের মধ্যে আছে, কিন্তু অনেকটা ইমপ্লিমেন্টেশন হয় না এগুলো। তো এগুলো যদি স্কুল লেভেল থেকে যদি একটু হালকা হলে শেখানো হয়, বলতে গেলে কি আমাদের এখনো শেখানো সেরকম হয়তো পরিকাঠামো গড়ে ওঠে না, আগামী দিনে হয়তো গড়ে উঠবে, অবশ্যই গড়ে উঠবে, কিন্তু স্কুল লেভেল থেকে আমার মনে হয় শেখানোটা খুব দরকার স্যার। ইচ অ্যান্ড এভরিথিং হেলথ এডুকেশন সম্পর্কে মিনিমাম যেগুলো দরকার একটা মানুষ পরবর্তীকালে গিয়ে বুঝতে পারবে এটা এটা করতে হবে, এটা করতে হবে না, এটা মিনিমাম একটা দরকার আমার মনে হয়। তুমি পরবর্তীতে তোমার মানে কি এই ডিএম করার পর কি প্ল্যানিং আছে তোমার, মানে গ্রামে ফিরে আসা না শহরে, এরকম পরিকল্পনা আছে মাথায়? না পরে মানুষ ভাববে যখন যেরকম পরিস্থিতি ভাববে। আগে তো সার্ভিসটা কমপ্লিট করতে হবে, যে বন্ড সার্ভিস মোটামুটি 3 বছর তো এমডির জন্য, আর যদি ডিএম করে আরো তো 3 বছর, যেখানে দেবে সেখানে যেতেই হবে। সেটা তো গভর্নমেন্ট যেখানে বলবে সেখানে আমাকে যেতে হবে। ওটা বন্ড সাইন থাকে, তোমাকে করতে হবে। তারপরে আমার মুর্শিদাবাদে ফিরে আসার ইচ্ছা আছে আর কি। জানি না, সেটা তো পরবর্তী সময় বলবে কি হবে আর কি, সময় বলবে। ফিরে আসার ইচ্ছা আছে। আচ্ছা, তুমি বলছিলে ওর সঙ্গে আমার, তুমি ড্রিমটা, যেটা স্বপ্নটা, তো 6 থেকে দেখেছিল এরকম স্বপ্ন আর কি। তো তুমি তারা ভিডিও দেখছে আর কি, হ্যাঁ 4 থেকে আর কি। তো তুমি যারা ধরো যারা একদম এই প্রথমে ছেলেরা ভিডিও দেখছে, হয়তো 5 এ পড়ছে, 6 এ পড়ছে, 10 এ পড়ছে, 9 এ পড়ছে, তো তোমার কি মনে হয় যে একটা লাইনে ড্রিম দেখে রাখা ভালো মনে হয়? হ্যাঁ, এক্ষেত্রে সত্যি বলার, অবভিয়াসলি ড্রিমটাকে অনেক আগে থেকে দেখা শুরু করতে হবে, যতটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, যতটা সম্ভব হয়। এই আমি বলছি না যে জাস্ট জন্ম হওয়ার পরেই শুরু করতে হবে, বাট যতক্ষণ পর্যন্ত নিজের বুদ্ধি হবে কিন্তু শুরু করে দিতে হবে ড্রিম দেখাটা, যে হ্যাঁ বড় করে স্বপ্ন দেখতে আমি হবে। টার্গেটে, হ্যাঁ বড় করে যা দেখবো, বড় করে দেখবো। আমি বড় করে দেখলে একটা লাভ আছে, আমি হয়তো ঠিক টার্গেটে পৌঁছাতে পারবো না, কিন্তু টার্গেটের কাছে পৌঁছাতে পারবো। এবার আমার যদি ড্রিমটাই ছোট হয়ে যায়, তাহলে কিন্তু আমি টার্গেটটাতে পৌঁছাতে পারবো না, এবং টার্গেটের কাছে পৌঁছাতে পারবো না, আরো ছোটতে পৌঁছে যাবো। তো ড্রিম দেখতে হবে, সেটা অবশ্যই বড় দেখতে হবে, হাইস্ট পর্যায়ে দেখতে হবে, এবং ড্রিম অনুসারে খেটে যেতে হবে। এবং যদি আমার মনে হয় হ্যাঁ ড্রিমটাকে অনেক আগে আমি ফুলফিল করতে চাই, তাহলে অনেক আগে থেকে তার প্রিপারেশন শুরু করে দিতে হবে। নাহলে আপকামিং জেনারেশন এতটা অ্যাডভান্সড হয়ে গেছে, তারা কিন্তু কেউ বসে নেই, সব সেই জাস্ট 2, 3, 4 থেকে এখন শুরু করে দিচ্ছে। তো ড্রিম দেখবো আমরা অনেক আগে থেকে শুরু করব ড্রিম, এবং ড্রিম অনুসারে স্ট্র্যাটেজি ঠিক করব, এবং স্ট্র্যাটেজিটা অনেক আগে থেকে শুরু করতে হবে। তো অবভিয়াসলি যদি এবং লেগে থাকি, ওটাতে লেগে থাকি, যে অনেক সময় মনে হতে পারে ভাই যখন মাধ্যমিক পড়ে নিলাম, মাধ্যমিকের আগে আমার ড্রিম ছিল একটা ইঞ্জিনিয়ার বা কিছু সামথিং, অন্য কিছু একটা ছিল, বা ইউপিএসসি দেবো সামথিং। যখন দেখলাম যে 11-এ উঠে দেখলাম যে না ভাই, ইউপিএসসি অনেক টাফ, ইউপিএসসি করতে গেলে অনেকটা ধৈর্য ধরে করতে হয়, অন্য একটা লাইনে শিফট হয়ে যায়। তো এটা একটা বড় ভুল। ইউপিএসসি তুমি যখন টার্গেট রেখেছো তখন ইউপিএসসি করো, ঠিক আছে? তাহলে অবশ্যই সেকেন্ড অপশন না রাখাই ভালো। সেকেন্ড অপশন রাখা যাবে না, না সেকেন্ড অপশন কোনো ডু অর ডাই নিয়ে খেলতে হবে, ডু অর ডাই। সেকেন্ড অপশনে কোনো রোল নেই। এইটা যদি ঠিক করে রাখা যায় তাহলে সত্যি মানে গোলে, সে যাই হোক না কেন, একদিন গোলে না গোলে পৌঁছাবে। হ্যাঁ, 1 বছর আগে বা 1 বছর পরে আর কি, সেটা অবশ্যই গোলে পৌঁছাবে, মানুষ পৌঁছাবে এবং স্টুডেন্টরা পৌঁছাবে। তো সবাইকে বলবো যে ড্রিমটা অনেকটা বড় রাখো, এবং অনেক আগে থেকে স্টার্ট করে দাও, কারণ নেক্সট জেনারেশন তারা অনেকটা এগিয়ে, তারা অনেকটা অ্যাডভান্সড। তুমি অনেকটা পিছিয়ে যাবে যদি তুমি আগে থেকে ড্রিম না ঠিক করে রাখো, গোল না ঠিক করে রাখো, তুমি পৌঁছাতেই পারবে না। তো গোল ঠিক করে রাখো, তারপরে যা হয় হবে, তুমি কেটে চলো, অ্যাকুরেট সঠিক স্ট্র্যাটেজি ফলো করতে হবে, তাহলে অবশ্যই তুমি গোলে পৌঁছাবে। এই প্রশ্নটা বলি, ডক্টর অমনোল হকের একটা পেপারে লেখা বেরিয়েছিল যে কাউবয় থেকে এক বড় কার্ডিওলজিস্ট আর কি, এবং বড় সার্জেন, এখন কলকাতার নাম করা একজন সার্জেন। তো ওর বাড়ি কিন্তু এই কাছাকাছি, এখানেই বাড়ি আর কি। তো আবু সাইদেও কিন্তু তাই, আবু সাইদের যে বাড়িতে যেটা আছে কিন্তু একদম প্রত্যন্ত গ্রাম, এখনো প্রত্যন্ত গ্রাম, মানে এটা মধুরকুল বাগডাঙ্গা থেকেও অনেকটা ভেতরে, অনেকটা প্রত্যন্ত গ্রাম। সেই গ্রাম থেকেও একদম বড় ডাক্তার হওয়ার পথে, অনেকটা পথ সে গেছে, আরো কিছুটা পথ তো চলা বাকি আছে। তো এইটা ও এই গ্রাম থেকে সেই স্বপ্ন দেখেছিল বলেই কিন্তু আজকে আবু সাইদ ডক্টর আমরা হয়তো 80% পেয়ে গেছি, 20% বাকি আছে আর কি। তো এইটার স্বপ্নটাও বড় করে দেখেছিল 4-এ, তাই আজকে কিন্তু একটা স্বপ্নটা পূরণ হওয়ার মধ্যেই আর কি।
80% পথ এগিয়ে গেছে, আর হয়তো কিছুটা পথ চলা বাকি আছে আর কি। তো এই জন্য স্বপ্নটা সবসময় বড় করে দেখা দরকার। এবং আমার শুধু মনে পড়ে ছোটবেলার কথাটা, মানে পড়তে সেই স্বপ্নটা তখন মানে তাহলে আমি এই জার্নিটা চললো এতদিন ধরে, প্রায় আজকে 17-18 জার্নি আর কি, কিন্তু এটা তার ফল আমি চোখের সামনে দেখতে পাচ্ছি আর কি। এবং খুবই ভালো, আমি তো বললাম আমি ওকে নিজের চোখে দেখেছি, এলাকাতে যথেষ্ট সুনাম আছে আর কি। তো আমরা চাইবো দেখুন মানুষের ফিডব্যাক তো পাই, যে ছেলেটা কেমন, ও যখন আসে এখানে তখনকার তার ফিডব্যাক আমি নিজের চোখে ওকে হেলথ ক্যাম্পে দেখেছি আর কি, কতটা আন্তরিক, কতটা ভালো ব্যবহার, মানুষকে হেল্প করা আর কি। তো আমি চাইবো তুমি অনেক বড় ডাক্তার হও আর কি, এবং এসে হ্যাঁ তুমি তোমার তো বন্ড যেখানে হবে সেখানে পোস্টিং হলে 3 বছর তুমি যতটুকু সরকারি প্রয়োজন তুমি করলে, তারপর তোমার তো তারপরে তো স্কোপ থাকছেই, নিজের জেলায় হোক বা তুমি নিজের ব্লকে আসতে পারো, তুমি অনেক সার্ভিস মানুষকে দিতে পারবে আশা করি আর কি। হ্যাঁ, আমি স্যার সত্যি এসএসকেএমে আছি, যেহেতু লটস অফ পেশেন্ট মুর্শিদাবাদ থেকে আসে, বেশিরভাগ সিংহভাগটা মুর্শিদাবাদ থেকে আসে 50%। তো অবভিয়াসলি আমি ট্রাই করব যে হ্যাঁ মুর্শিদাবাদ থেকে পরবর্তীকালে যাতে পেশেন্ট গুলোকে না রেফার্ড হয়ে যেতে হয় তোমার ফিল্ডে অন্তত, আমার ফিল্ডে অন্তত পক্ষে, সেক্ষেত্রে আমার তো একটা বড় কনসার্ন থাকবে। মুর্শিদাবাদে আমার ফিরে আসার ইচ্ছা আছে, বাট অনেক সময় অনেক ফ্যাক্টর কাজ করে, ইচ্ছা থাকলে উপায় অনেক সময় হয় না। বাট আমার স্যার ইচ্ছা তো আছে, অবশ্যই ইচ্ছা আছে। তোমার ইচ্ছা ঈশ্বর পূরণ করুক, আল্লাহ পূরণ করুক আর কি। তুমি একটা ভালো ডাক্তার সার্ভিস দেখ মুর্শিদাবাদকে, সেখানে যে কোনো প্রান্ত হতে পারে, মেডিকেল হতে পারে, দমকল হতে পারে, যে কোনো একটা হসপিটাল হলে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। তো ফিরে আসুক অবস্থায়, তুমি আরো অনেক বড় ডাক্তার হবে আশা করছি। আপনারা আশীর্বাদ করবেন। এন্ড লাস্টলি ফার্স্টে যেরকম বলেছিলাম, লাস্টলি কিছু কিছু মানুষের সত্যি একটা অনবদ্য একটা আছে, এফেক্ট আছে। তার মধ্যে তো বলবো এট ফার্স্ট আল্লাহ বলবো, দেন আব্বা মা তো আছেই। এন্ড স্যার আমার ফ্যামিলি সবাই সাপোর্টিভ, কেউ কোনোদিন বাধা দেয়নি, কেউ কোনোদিন কিছু বলেনি। যখন বলেছিল যে তুই কি হতে চাইবি, আব্বা বলেছিল তুমি একবার ইউপিএসসি বা ওই ডাব্লিউবিসিএস এর জন্য এক্সাম দিও। তো বলেছিলাম আমি ডক্টর হবো। আব্বা ঠিক আছে হও। তখন আবার এমডি করলাম, আমি এই ব্রাঞ্চ নেবো, তুমি ভালো বুঝবে, তুমিই করো। কোনো বাধা দেয়নি, মানে এটা খুব ভালো জিনিস একটা, কেউ কোনোদিন বাধা দেয়নি, সবাই সাপোর্টিভ, বাড়ির ফ্যামিলি সবাই সাপোর্টিভ। আর টিচাররা তো আছেনই, এখনো যারা স্যার আছেন আমাদের, যখন এমবিবিএস করছিলাম, এমডি করছি এখন, স্যার প্রফেসর সোমনাথ কুন্ডু স্যারের আন্ডারে আছি, উনি এইচওডি, যথেষ্ট হেল্পফুল, উনি অনেক কিছু শেখান। তো টিচারদের ভূমিকা একটা সত্যি বিশাল এফেক্টিভ, এদেরকে ভুলতে পারবো না আর কি কখনোই। কিছু কিছু মানুষ, কিছু ফ্রেন্ড আছে, তাদেরকে ভুলতে পারবো না কখনো। না, এদের সম্মত প্রচেষ্টার ফলই তুমি একটা তৈরি হচ্ছে, মানুষ তৈরি ব্যাপার আর কি। একটা মানুষ সবার চেষ্টাতে একটা মানুষ তৈরি হয় আর কি, সবার সাপোর্ট দরকার হয় আর কি, আশীর্বাদ দরকার হয়, ব্লেসিংসটা খুব দরকার আর কি। এবং এই ব্লেসিংসটা একটা ভালো মানুষ হলে অটোমেটিক চলে আসে আর কি। এই তোমার কথা আলোচনা স্কুলে বলা যায় না, সেটা খুব ভালো। এই যে একটা তুমি জানো না হয়তো ঘটনাটা, তোমার কথা হয়তো অফিসিয়াল আলোচনা, তুমি হয়তো ওইখানে তুমি কলকাতাতে আছো, কোনো কারণে তো হয়তো খবর পেয়েই যাই, অনেকে ভালোবাসে হয়তো জানিয়ে দেয়, শহীদুল স্যার বা স্টুডেন্ট অনেকরা জানিয়ে দেয়। তো তুমি বড় হও, বড় ডাক্তার হও, আর পরিষেবা দাও সাধারণ মানুষকে। সাধারণ মানুষের অনেক সচেতন না, তো এখন অনেক রকম মাধ্যম আছে আর কি, সোশ্যাল মিডিয়া আছে, নিজের অনেকভাবে দেওয়া যায়, মেসেজ দেওয়া যায় না তা না আর কি। তুমি পরবর্তীতে সব রকমভাবে অ্যাক্টিভ দিয়ে সামাজিক বার্তা দেওয়াটা আশা করছি আর কি। তো এখানেই ইন্টারভিউ শেষ করছি, অনেক বড় হোক, নমস্কার।